ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে ড্রিলের 5th-তম থিওরি ক্লাস। এর আগে ড্রিলের 4টে থিওরি ক্লাস হয়েছে। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসে আমরা পড়ব ড্রিল ট্রাভেলস, কজ অ্যান্ড রেমেডি অ্যান্ড ড্রিল কাইন্ডস। মানে ড্রিল করতে গেলে ড্রিলের কী কী ডিফেক্ট তৈরি হয় সেই ডিফেক্টগুলো সম্পর্কে আলোচনা করব। দেন আমরা পড়ব নাম্বার ড্রিল, লেটার ড্রিল কী জিনিস সেটা জানবো। দেন আমরা ড্রিলটাকে কীভাবে শার্প করব গ্রাইন্ডিংয়ের মাধ্যমে সেই জিনিসটা আজকে পড়ব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। বলেছে দ্য কমন ডিফেক্টস ইন ড্রিলিং আর লিস্টেড বিলো। ড্রিলিংয়ের ক্ষেত্রে যে কমন ডিফেক্টগুলো আছে সেইগুলো নিচে দেওয়া হলো। একটা হচ্ছে ওভারসাইজ ড্রিল। ওভারসাইজ ড্রিল মানে হচ্ছে আমরা যে সাইজে ড্রিল করব তার থেকে ড্রিল যদি অনেক বড় হয়ে যায় সেটা হচ্ছে ওভারসাইজ ড্রিল। ওভার হিটেড ড্রিল, যদি ড্রিল করার সময় ড্রিলটা ওভার হিটেড হয়ে যায় মানে অতিরিক্ত গরম হয়ে যায়। রাফ হোল, মানে ড্রিল করতে গেলে ড্রিলের যে হোলটা সেটা যদি অনেক বেশি রাফ হয় তাহলে সেটাও একরকম ডিফেক্ট। আনইকুয়াল অ্যান্ড ইন্টারাপ্টেড ফ্লো অফ চিফ, যদি ড্রিল করার সময় যে চিফ বেরিয়ে আসে সেই চিফটা যদি আনইকুয়াল হয় আর চিফটা যদি সঠিকভাবে না বেরায় সেটাও কিন্তু একটা ডিফেক্ট। স্প্লিট ওয়েবস অ্যান্ড ব্রোকেন ড্রিলস, ড্রিলের যে ওয়েব অংশটা মানে মাথাটা সেটা যদি ভেঙে যায় বা ড্রিলটা যদি ভেঙে যায় তাহলে এই কয়েকটা ডিফেক্ট আছে। এই ডিফেক্টগুলো আমরা এবার জানবো যে ডিফেক্টগুলো কেন হয় এবং ডিফেক্টগুলো কি রেমেডিস আছে। তো ওভারসাইজ হোল কেন হয় সেটা আমরা জেনে নিই। ওভারসাইজ হোল ক্যান বি ডিউ টু আনইকুয়াল লেন্থ অফ কাটিং এজ। ওভারসাইজ হোল হয় যদি ড্রিলের যে কাটিং এজ থাকে সেই কাটিং এজের লেন্থ যদি আনইকুয়াল হয় মানে অসমান হয়। এইখানে ড্রিলের যে কাটিং এজ দেখতে পাচ্ছ, এই একটা কাটিং এজ আর এই একটা কাটিং এজ। তো এই সাইডের যে কাটিং এজটা সেটা ছবিতে দেখতে পাচ্ছ অনেক বড় আছে, আর এই সাইডের যে কাটিং এজ সেটা ছবিতে তুলনামূলক ছোট আছে। তো ড্রিলের কাটিং এজ যদি বড় ছোট হয়, দুটো যদি ইকুয়াল না থাকে তাহলে ড্রিল ওভারসাইজ হতে পারে। তার পরের পয়েন্টটা দেখো, দ্য আনইকুয়াল অ্যাঙ্গেল অফ কাটিং এজ। কাটিং এজের যদি অ্যাঙ্গেলটা যদি আনইকুয়াল হয় তাহলে ড্রিল কিন্তু ওভারসাইজ হবে। এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে এই ছবিতে তোমরা ড্রিলের একটা কাটিং এজের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা আনইকুয়াল দেখতে পাচ্ছ। এইখানে এই একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ আর এইখানে এই অ্যাঙ্গেলটা হওয়ার কথা, বাট এরকম একটা অ্যাঙ্গেল আছে মানে অ্যাঙ্গেলটা একটু বেশি আছে, এই সাইডের অ্যাঙ্গেলটা একটু কম আছে। তো যাই হোক, ড্রিলের যে কাটিং এজ তার যদি ইকুয়াল মানে অ্যাঙ্গেলটা যদি ইকুয়াল না হয় তাহলে ওভারসাইজ হবে। আনইকুয়াল থিংিং অফ পয়েন্ট, মানে পয়েন্ট যেটা কাটিং এজে দুটো পয়েন্ট সেই পয়েন্টের থিকনেস সেটা যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রেও ওভারসাইজ ড্রিল হবে। দ্য স্পিন্ডেল রানিং আউট অফ সেন্টার, ড্রিলের যে স্পিন্ডেলটা সেটা যদি আউট অফ সেন্টার হয়ে যায় মানে সেন্টার ওয়াইজ যদি না ঘোরে তাহলেও ড্রিল ওভারসাইজ হবে। দ্য ড্রিল পয়েন্ট নট বিং সেন্টার, আমরা জানি ড্রিল করার আগে একটা সেন্টার পাঞ্চ দিতে হয় দেন ড্রিল করতে হয়। সেন্টার পাঞ্চের জায়গায় যদি ড্রিলের পয়েন্টটা যদি না হয় মানে সেটিং করার সময় তাহলেও যে ড্রিলটা সেটা ওভারসাইজ হবে। এইখানে দেখতে পাচ্ছ আনইকুয়াল পয়েন্ট থিঙ্কিং, যেটা এইখানে দেখতে পাচ্ছ যে কাটিং এজটা সেটা একটু বড় আছে আর এই যে কাটিং এজটা সেটা একটু সরু আছে। মানে বড় বলতে মানে বোঝাতে চাইছি যে থিকনেসটা, এই কাটিং এজের থিকনেসটা অনেক বেশি, এই কাটিং এজের থিকনেসটা অনেক কম। তারপরে দেখতে পাচ্ছ ছবিতে যে ড্রিল পয়েন্ট নট ইন সেন্টার অফ দ্য জব, ড্রিলের যে পয়েন্টটা সেটা জবের যে সেন্টার মানে এইখানে দেখতে পাচ্ছ একটা প্রিক পাঞ্চ দিয়ে এই সেন্টার পাঞ্চ দিয়ে পাঞ্চ করা আছে। এই সেন্টার পাঞ্চের উপর যদি ড্রিলটা আমরা সেট না করে যদি সাইডে সেট করি তাহলে ড্রিলের যে ওভারসাইজ ড্রিল হতে পারে। তারপর বলছে ওভার হিটেড ড্রিল, মানে ড্রিল কেন অতিরিক্ত গরম হয়ে যায় সেটা যে কারণগুলো সেগুলো কাটিং স্পিড টু হাই, যদি ড্রিলের কাটিং স্পিড অনেক বেশি হাই হয় তাহলে কিন্তু ওভার হিটেড ড্রিল হবে। ফিড রেট টু হাই, যদি অত্যাধিক আমরা ফিড দিই ড্রিল করার সময়, নর্মালি এটা তোমাদের কমন সেন্স থেকে বুঝতে হবে, কাটিং স্পিড বেশি হলে ফ্রিকশন বেশি হবে, আর ফ্রিকশন যদি বেশি হয় তাহলে নর্মালি হিট জেনারেট বেশি হবে। ফিড রেটও যদি বেশি দেওয়া হয় ডেফিনেটলি ফ্রিকশন অনেক বেশি হবে, দেন হিট জেনারেট বেশি হবে। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইনকারেক্ট, আমরা জানি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ড্রিলের নর্মালি 8 থেকে 12 ডিগ্রি থাকে, সেটা যদি ইনকারেক্ট থাকে মানে সেটা যদি অনেক কমে যায়
দেন ফ্রিকশনটা বেড়ে যাবে, মানে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ঠিক না থাকলে ড্রিলের যে কাটিং এজের সাথে যে জবের ফ্রিকশন অনেক বেড়ে যাবে, যার ফলে অনেক বেশি হিট প্রডিউস হবে। কুলিং ইজ ইনএফেক্টিভ, মানে কুলিংটা যদি আমরা সঠিক পরিমাণে না দিই এবং কুলিংয়ে যদি কুলেন্টটা সঠিক পরিমাণে না মেশাই, তাহলে মানে ড্রিলটা ঠান্ডা হবে না, যার ফলে অত্যাধিক গরম হবে। পয়েন্ট অ্যাঙ্গেল ইজ ইনকারেক্ট, ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল যদি ইনকারেক্ট হয়, মানে লাইক ধরি যে মেটাল ড্রিল করতে আমার 80 ডিগ্রি পয়েন্ট অ্যাঙ্গেল লাগবে, সেটা যদি আমরা 140 ডিগ্রি নিই, তাহলে ডেফিনেটলি হচ্ছে সেখানে ফ্রিকশন বেশি তৈরি হবে, আর ফ্রিকশন বেশি হলে হিট তৈরি হবে বেশি। ড্রিল ইজ নট শার্প, ড্রিলটা যদি ভোঁতা হয়ে যায় অনেক দিন অনেকবার ইউজের পরে, ড্রিলটা যদি শার্প না করা হয় গ্রাইন্ডিংয়ের মাধ্যমে, দেন সেই ক্ষেত্রে ড্রিলের কিন্তু অনেক বেশি হিট তৈরি হবে। তারপর বলছে রাফ হোল, মানে ড্রিল করার ক্ষেত্রে রাফ হোল কেন তৈরি হয়? রাফ হোল আর কস্ট ইফ দ্য রাফ হোল তৈরি হয় কারণ হচ্ছে ফিড রেস্ট ইজ টু মাচ, মানে যদি অত্যাধিক ফিড দিই তাহলে রাফ হোল, ডেফিনেটলি রাফ হোল তৈরি হবে। ড্রিল কাটিং এজ আর নট শার্প, ড্রিলের যে কাটিং এজ যদি শার্প না হয় তাহলে ডেফিনেটলি রাফ হোল তৈরি হবে। কুলেন ইজ ইনএফেক্টিভ, কুলেন যদি এফেক্টিভ না হয় দেন সেক্ষেত্রেও রাফ হোল তৈরি হবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু মানে ডিফারেন্ট এফেক্টের ক্ষেত্রে কমন, যেরকম ওভারহিট ড্রিলের ক্ষেত্রে হচ্ছে কুলিংটাও ইনএফেক্টিভ হবে, মানে কুলিং যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে ওভারহিট হবে, রাফ হোল দুটোই হবে। যদি তোমার ড্রিলের কাটিং এজটা যদি শার্প না থাকে সেক্ষেত্রে ফ্রিকশন বেশি হবে, ফ্রিকশন বেশি হলে ওভারহিট ড্রিল হবে, ওভারহিটেড ড্রিল হবে, আর রাফ হোলও তৈরি হবে। যদি কুলিংটাও ঠিকঠাক না দিই তাহলেও ওভারহিট হবে এবং রাফ হোল তৈরি হবে। কুলিংটা যদি কুলেন্ট ঠিকঠাক পরিমাণ দেওয়া হয় তাহলে যে চিফ রিমুভালটা ভালো হবে, কুলেন্টের সাথে চিফটা বেরিয়ে আসতে সুবিধা হবে। সো চিফটাও যদি বেরিয়ে আসতে সুবিধা হয় সেক্ষেত্রে হোলটা ভালো হয়। তো এরপরের যে ডিফেক্ট সেটা দেখো, আনইকুয়াল ফ্লো অফ চিফ, মানে চিফের যে ফ্লোটা সেটা যদি সঠিক না হয়, মানে এক সাইড দিয়ে বেশি চিফ বেরাচ্ছে, একটা সাইড দিয়ে বেরাচ্ছে না। সো এরকম যদি চিফ ফ্লো হয় তার ক্ষেত্রে কি কি কারণে হতে পারে সেটা দেখে নিই। আনইকুয়াল ফ্লো অফ চিফ ইজ কস্ট ইফ দ্য কাটিং এজ আর নট ইকুয়াল, যদি কাটিং এজটা যদি ইকুয়াল না হয়, অ্যান্ড দ্য পয়েন্ট অ্যাঙ্গেল ইজ নট ইন সেন্টার অফ দ্য ড্রিল, যদি কাটিং এজটা যদি ইকুয়াল না হয়, এইখানে এই একটা কাটিং এজ, এই একটা কাটিং এজ, এই দুটো কাটিং এজ যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে যে ফ্লো অফ চিফ আছে সেটা সঠিক ভালোভাবে হয় না। আর যদি পয়েন্ট অ্যাঙ্গেল, ড্রিলের যে পয়েন্ট অ্যাঙ্গেল যদি সঠিক না হয় তাহলে কিন্তু, বা পয়েন্ট অ্যাঙ্গেল যদি হচ্ছে আউট অফ সেন্টার থাকে, সেন্টারে যদি না থাকে সেক্ষেত্রেও আনইকুয়াল ফ্লো অফ চিফ হবে। তারপর বলছে ব্রোকেন ড্রিল অর স্প্লিট ওয়েব, মানে ড্রিলটা ভেঙে যায় কেন, বা স্প্লিট ওয়েব, মানে ওয়েব মানে হচ্ছে যে মেটাল কলমটা বলছে সেটা কেন ভেঙে যায়। তো এখানে তোমাদের কমন সেন্সেই বুঝতে হচ্ছে যে কী কী কারণে ভেঙে যেতে পারে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে কাটিং এর স্পিড ইজ টু হাই, যদি অত্যাধিক বেশি কাটিং স্পিড হয় তাহলে নর্মালি ভেঙে যেতে পারে। অত্যাধিক ফ্রিকশন তৈরি হবে, ইম্প্যাক্ট প্রেশার পড়তে পারে, সো ভেঙে যেতে পারে। ফিড রেট ইজ টু হাই, যদি অত্যাধিক ফিড রেট দেওয়া হয় তাহলে একটা ইম্প্যাক্ট ফোর্স ওই ড্রিলের মধ্যে জেনারেট হতে পারে, সো যার ফলে ড্রিলটা ভেঙে যেতে পারে। ওয়ার্ক ইজ নট হেল্ড রিজিডলি, মানে ওয়ার্কটা, জবটা যদি মানে খুব শক্তপোক্তভাবে যদি মানে হোল্ড করা না হয়, সো জব যদি শক্তপোক্তভাবে হোল্ড না হয়, যদি একটু লুজ থাকে, সেক্ষেত্রে ড্রিল করতে করতে হঠাৎ করে জবটা ছিটকে যেতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে এবং ড্রিলটা ভেঙেও যেতে পারে। ড্রিল ইজ নট হেল্ড কারেক্টলি, মানে জবও যদি সঠিকভাবে হেল্ড না থাকে, ড্রিলও যদি সঠিকভাবে হেল্ড না থাকে, ড্রিলটা যখন তখন যদি সঠিকভাবে হেল্ড না থাকে, রানিং অবস্থায় যদি একটু লুজ হয়ে যায় বা বেরিয়ে যায়, সেক্ষেত্রে একটা ইম্প্যাক্ট লোড পড়তে পারে এবং ড্রিলটার সাথে সাথে ভেঙে যেতে পারে, সাথে অ্যাক্সিডেন্টও হতে পারে। ড্রিল ইজ নট শার্প, যদি ড্রিলটা শার্প না থাকে তাহলে ফ্রিকশন বেশি তৈরি হবে, মানে এমন এমন যে কারণগুলো যার জন্য অত্যাধিক ফ্রিকশন তৈরি হতে পারে, অত্যাধিক ইম্প্যাক্ট লোড পড়তে পারে, এরকম ক্ষেত্রে ড্রিলগুলো ভেঙে যেতে পারে। তো পয়েন্ট অ্যাঙ্গেল ইজ ইনকারেক্ট, যদি পয়েন্ট অ্যাঙ্গেল সঠিক না হয় তাহলেও ড্রিল ভেঙে যেতে পারে। কুলেন্ট ইজ ইনসাফিসিয়েন্ট, যদি কুলেন্টটা সাফিসিয়েন্ট না হয় তাহলে অত্যাধিক হিট জেনারেট হবে, যার ফলে ড্রিলটা খারাপ হয়ে যেতে পারে। আর কুলেন্ট যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে চিফ রিমুভালটা ভালো হবে না, চিফটা যদি ভেতরে আটকে যায় সেক্ষেত্রে ড্রিল ভেঙে যেতে পারে। চিফ আর ক্লকড উইথ ফ্লুটস আর ক্লকড উইথ চিফ, ড্রিলের যে ফ্লুট অংশটা সেটা যদি চিফ দ্বারা আটকে যায়, সো তাহলে ওখানে ফ্রিকশন তৈরি হবে আর ড্রিলটা ভেঙে যেতে পারে।
তো এইখানে এই কোশ্চেনগুলো আমরা আজকে ক্লাসটা পড়লাম যে ড্রিলের কী কী ডিফেক্ট আছে এবং সেই ডিফেক্টগুলো কেন কেন হয়। তো এক্সামে এইখান থেকে অনেক কোশ্চেন আসে, মাঝে সাঝে একটা দুটো করে কোশ্চেন দেয়, বাট কোশ্চেনগুলো এমনভাবে তার অপশনগুলো থাকবে যাতে অপশনগুলি অন্য অন্য অপশনের সাথে মানে মিল না খায়। যদি ধরো এখানে একটা কোশ্চেন দিয়েছে ওভারহিটেড ড্রিলের কারণ, সেক্ষেত্রে কোশ্চেনে অপশানে কোনো সময় দুটো সেম কারণ, যেরকম রাফ হোলেরও যে কারণ আর হচ্ছে ওভারহিটেড ড্রিলের যে কারণ, সেই সেম কারণ কিন্তু থাকবে না। সো এই অপশানগুলো এমনভাবে পরীক্ষার হলে দেবে যাতে আলাদা আলাদা হচ্ছে ডিফেক্টের আলাদা আলাদা অপশান থাকবে। সো যার ফলে তিনটে অপশান ইজিলি মানে বাদ দেওয়া যেতে পারে। সো এখান থেকে এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আছে। তো তারপরে আমরা পড়বো হচ্ছে লেটার ড্রিল অ্যান্ড নাম্বার। লেটার ড্রিল অ্যান্ড নাম্বারটা কী জিনিস সেটা একবার দেখে নিই। সেটা হচ্ছে আমরা ড্রিল করার সময় ড্রিলের বিভিন্ন রকম সাইজটাকে ইজিলি রেকগনাইজ করার জন্য আমরা লেটার ড্রিল নিই বা নাম্বার ড্রিল নিই। এখান থেকে তেমন একটা কোশ্চেন আসে না, এখান থেকে শুধু একটা কোশ্চেনই আসে, শুধু জাস্ট আমি সেইটুকুনি পড়বো। এখানে ডিটেলস এতগুলো লেটারে আলাদা আলাদা ডায়ামিটার পড়ার কোনো দরকার নেই। তো লেটার ড্রিলটা কি বলছে, দ্য লেটার ড্রিল সিরিজ কনসিস্ট ড্রিল সাইজেস, মানে ড্রিলের যে সাইজ সেটা হচ্ছে লেটার ড্রিল নাম্বার দিয়ে ইন্ডিকেট করা যায়। সেই লেটারটা হচ্ছে A to Z অবধি হবে। এ যে লেটার ড্রিলটাকে মানে এ যে সাইজটা হবে ড্রিলের সেটা হচ্ছে স্মলেস্ট সাইজ, সেটা হচ্ছে 5.944 মিলিমিটার ডায়ামিটার। মানে এ দিয়ে যে ড্রিলটা আমরা ইন্ডিকেট করব, মানে এ ড্রিল লেটারে এ দিয়ে যে ড্রিলটা ইন্ডিকেট করব, সেই ড্রিলের ডায়ামিটার হবে 5.944 মিলিমিটার ডায়ামিটার, আর এটা হচ্ছে স্মলেস্ট। আর জেড দিয়ে যেটা আমরা ইন্ডিকেট করব বা যে ড্রিলটা রিকগনাইজ করব, সেটা ডায়ামিটারটা হবে লার্জেস্ট 10.490 মিলিমিটার। এটা মনে রেখো, শুধুমাত্র এই কোশ্চেনটাই আসে, এছাড়া এখান থেকে আর কোনো কোশ্চেন আসে না। তো দেখতে পাচ্ছ এখানে লেটার ড্রিলের যে নাম্বার সিরিজটা দেওয়া আছে, সেখানে যে ফার্স্ট লেটারটা সেটা এ, সেই লেটারের ডায়ামিটার হচ্ছে যে 5.944 স্মলেস্ট, আর লার্জেস্ট হচ্ছে জেড, যার ডায়ামিটার হচ্ছে 10.490। তারপর বলেছে ইন দ্য নাম্বার ড্রিল অ্যান্ড দ্য লেটার ড্রিল সিরিজ, মানে এই দুটো ড্রিল সিরিজের ক্ষেত্রেই দ্য কারেক্ট ডায়ামিটার অফ দ্য ড্রিল ইজ গেজড উইথ দ্য হেল্প অফ রেসপেক্টিভ ড্রিল গেজ। মানে আমাদের একটা ড্রিল গেজ আছে, ড্রিল গেজের ছবিটা তোমাদের এখানে দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা ড্রিল গেজের ছবি, এই যে সেই ড্রিল গেজে এরকম বিভিন্ন রকম ডায়ামিটারের হোল করা আছে। সেই হোলের মাধ্যমে আমরা ড্রিলটাকে ঢুকিয়ে আমরা চেক করতে পারি ড্রিলের সাইজ কত বড়। ধরো এখানে একটা সাইজ দেওয়া আছে 0.234, এই 0.234 এই যে এখানে একটা ডায়ামিটারের ছিদ্র দেওয়া আছে, হোল দেওয়া আছে। সো আমরা যদি 0.234-এর বেশি ডায়ামিটারের ড্রিল যদি এই ছিদ্র দিয়ে ঢোকায়, তার মানে সেই ছিদ্রটা মানে সেই ড্রিলটার মধ্যে দিয়ে পাস হবে না। তো আমরা জানতে পারবো যে এই ড্রিলটা, সেই ড্রিলটা হচ্ছে 0.234 ড্রিলের থেকে বড় সাইজের ড্রিল। তো এই হচ্ছে গেজের মাধ্যমে আমরা ড্রিলের ডায়ামিটারটাকে রিকগনাইজ করতে পারি। এখানে কি বলছে দেখো, এ ড্রিল গেজ ইজ রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার শেপ মেটাল পিস, মানে এই যে মেটাল যে পিসটা দেখছো এটা রেক্ট্যাঙ্গুলারও হতে পারে, এখানে ছবিতে আছে মোটামুটি রেক্ট্যাঙ্গুলার সাইজের, বা স্কোয়ারে হতে পারে। আর কন্টেনিং এ নাম্বার অফ ডিফারেন্ট ডায়ামিটার হোলস, মানে যেটার কন্টেনিং মানে হচ্ছে এটা পরিপূর্ণ হচ্ছে ডিফারেন্ট আলাদা আলাদা ডায়ামিটারের হোল দিয়ে। দ্য সাইজ অফ দ্য হোল স্ট্যাম্প এগেন্স্ট দ্য ইচ হোল, মানে এটা হচ্ছে বিভিন্ন রকম সাইজের হোল দ্বারা এটা পরিপূর্ণ থাকে এবং সেই হোলের সাথে ওর যে সাইজটা সেটা কিন্তু স্ট্যাম্প করা থাকে। তো এই হচ্ছে ড্রিল হোল গেজ। তারপর বলছে নাম্বার ড্রিল, এইগুলো হচ্ছে আগেরটা পড়লাম না লেটার ড্রিল, তারপর হচ্ছে নাম্বার ড্রিল। নাম্বার ড্রিলও সেম একটা পয়েন্টই মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার, এটা মাথায় রাখবে যে লেটার ড্রিল গেজের যেরকম লেটারটা A to Z হয়েছিল, এখানে নাম্বার ড্রিল গেজের ক্ষেত্রে কিন্তু সেটা হবে 1 to 80, মানে 1 থেকে 80 অবধি থাকবে। আর একটা হচ্ছে 1 নাম্বার ড্রিলটা হচ্ছে লার্জেস্ট ড্রিল, ওখানে যেরকম আমরা পড়েছিলাম A নাম্বারটা হচ্ছে স্মলেস্ট, কিন্তু এখানে 1 নাম্বারটা লার্জেস্ট, আর লার্জেস্ট যেটা সেটা হচ্ছে 5.791 মিলিমিটার ডায়ামিটার।
আর 80 নাম্বারটা হচ্ছে স্মলেস্ট, সেটা হচ্ছে 0.35 মিলিমিটার ডায়ামিটার। তো শুধু এইটুকুনি মনে রাখলেই হবে। এখানে তোমরা এর যে ডায়ামিটারের যে ইয়েটা দেওয়া আছে, মানে বিভিন্ন রকম নাম্বারের অনুযায়ী তাদের যে ডায়ামিটারটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছ এখানে ছবিতে তোমরা। 1 নাম্বার ড্রিলের ক্ষেত্রে মানে নাম্বার 1 সাইজের ক্ষেত্রে এখানে 5.791, আর নাম্বার 80-র ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে নাম্বার এই যে 80, নাম্বার 80-র ক্ষেত্রে 0.35। তো মোটামুটি এইটুকুনি পড়লেই হয় নাম্বার ড্রিল গেজের ক্ষেত্রে, এর থেকে বেশি কিছু আসে না। এখানে কি বলেছে দেখো, নাম্বার ড্রিল সিরিজ আর অলসো নোন অ্যাজ ওয়্যার গেজ সিরিজ। নাম্বার ড্রিল সিরিজটা এর আরেকটা নাম হচ্ছে ওয়্যার গেজ সিরিজ, এইটা হচ্ছে আমাদের ওয়্যার গেজ, তো এর আরেক নাম হচ্ছে নাম্বার ড্রিল সিরিজ। তো মোটামুটি এখান থেকে এর বাইরে কোনো কোশ্চেন আছে না। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাসটা আমরা যেটা পড়লাম মানে লাইক লেটার ড্রিল অ্যান্ড নাম্বার ড্রিল অ্যান্ড হচ্ছে ড্রিলের ডিফেক্ট, যে বিভিন্ন রকম ডিফেক্ট হয় সেই ডিফেক্টগুলো কেন হয় সেইগুলো সম্পর্কে পড়লাম। এখান থেকে এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তো এর পরের ক্লাসে আমরা এর যে থিওরিটা পড়লাম, এই থিওরির টোটাল যাবতীয় যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো করব। এই থিওরি ক্লাসটা যদি তোমরা পড়ে থাকো তখন এমসিকিউগুলো তোমরা নিজেরাই করতে পারবে খুব ইজিলি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো গুড বাই।